গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আমার কিউট ওশান স্টাররা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। যাই হোক, এই পর্বটাই হচ্ছে মায়াজালের শেষ পর্ব। আমি জানি না তোমাদের কাছে মানে এই গল্পটা কেমন লাগছে বা কেমন লেগেছে, তবে তোমাদেরকে কয়েকটা কথা বলতে চাই। আমি জানি আমার এই গল্পটা অনেকটা বড়, তোমাদের অনেকের ভালো লেগেছে, আবার অনেকের কাছে মনে হচ্ছে যে আমি হয়তো গল্পটাকে অনেকটা বেশি বড় করে ফেলছি। তারপরেও এই গল্পটার শেষে তোমাদের কেমন লাগবে আমি জানি না, তবে একটা কথা বলতে চাই, যদি তোমাদের এটা ভালো লেগে থাকে তাহলে তো ভালোই, আর যদি তোমাদের মনে হয় না এই এন্ডিংটা তোমাদের পছন্দ হয় নাই, তোমরা এন্ডিংটা আরও বেশি ভালোভাবে আশা করেছিলে বা অন্য কিছু আশা করেছিলে, তাহলে দয়া করে আমাকে বেশি বেশি করে কমেন্ট করো, তাহলে হয়তো আমি মায়াজালের সিজন 2 বের করতে পারি। আর যদি দেখি যে না, তোমাদের তেমন কোনো রেসপন্স নাই, আমার তেমন একটা সাপোর্ট আমি পাই নাই এই গল্পটাতে, তাহলে আমি মায়াজালের সিজন 1-এই শেষ করে দেব, আর সিজন 2 আমি ক্রিয়েট করব না। তো তোমরা আমাকে দয়া করে কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর বেশি কথা বাড়াবো না, গল্পটা শুরু করা যাক। চোখের পলকে একটা সপ্তাহ পার হয়ে গেছে। এই এক সপ্তাহেতে অনেক খুঁজেছে জাংকুক, উনিয়ং, এইচকে আর লিসাকে, কিন্তু তে ওদের কোনো খোঁজখবরই পায়নি। এর মধ্যে ওই তিনটি ডেড বডির ফরেন্সিক রিপোর্টও চলে এসেছে, আর সে ফরেন্সিক রিপোর্টে স্পষ্ট দেখাচ্ছে যে ওই তিনটে ডেড বডি জাংকুক, উনিয়ং আর এইচকেরই। কিন্তু তে এটা বিশ্বাস করতে চাইছে না, তে কখনোই মানতে পারবে না এটা সত্যি হিসাবে, তাই তে এটাকে মিথ্যে বলে দাবি করছে। কেউ তেকে বোঝাতে পারছে না, সবাই চেষ্টা করছে তেকে বোঝানোর, কিন্তু তে তার কথায় অনড়। সে বলেছে যে এটা জাংকুক না, উনিয়ং না, আর এইচকেও না, আর এটাই সে প্রমাণ করবে। তে, তুই বোঝার চেষ্টা কেন করছিস না? যা হয়ে গেছে হয়ে গেছে, তুই তো আর সবটা ফেরাতে পারবি না। যে হোক, ফালতু কথা বলবি না। আমি 100% শিওর ওদের কিচ্ছু হয়নি, আর এই ফরেনসিক রিপোর্টটাও মিথ্যে। বস, ফরেনসিক রিপোর্ট মিথ্যে হবে কি করে? এটা সত্যি। হোয়াং, এখন কি তুমি আমাকে শেখাতে আসবে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে? এই মাফিয়া জগতে আমি এমনি এমনি পা রাখিনি। আমি সবটা দেখলে বুঝতে পারি যে কি হচ্ছে, আমাকে কোনো কিছু প্রমাণ দিতে হবে না। তে, এবার তুই পাগলামি করছিস। আমি কোনো পাগলামি করছি না, আমি সত্যিটা যাচাই করছি। তোর যা ইচ্ছা কর, আমি আর তোকে কিছু বলবো না। তখনই তের নাম্বারে একটা কল আসে। তে সাথে সাথে ফোনটা রিসিভ করে, আর রিসিভ করে তে দৌড়ে মেনশন থেকে বেরিয়ে যায়। তে কেমন দৌড়াতে দেখে জেহব আর উদঙ্গ দৌড় লাগায়। তে গিয়ে গাড়ির ড্রাইভিং সিটে বসে পড়ে। তে কেমন দ্রুত গাড়িতে বসতে দেখে জেহব আর উদঙ্গ গিয়ে গাড়িতে বসে পড়ে। জেহব গিয়ে তের পাশের সিটে বসে, আর উদঙ্গ গিয়ে ব্যাক সিটে বসে। বস, কি হয়েছে? কোথায় যাচ্ছেন? উদঙ্গের কথার কোনো পাত্তা না দিয়ে তে ফুল স্পিডে গাড়ি চালাতে শুরু করে। তাতে উদং আর জেহব একটু অবাক হয়, কিন্তু তের ঠোঁটে অমায়িক হাসি। তে এমনভাবে হাসছে যে সে যেন বিশ্ব জয় করে ফেলেছে। তে, কি হয়েছে? এবার কিন্তু আমাদের ভয় করছে। তুই এমন পাগলের মতো হাসছিস কেন? যে হোক, আমি আজকে অনেক খুশি। তুই জানিস লিসার খবর পাওয়া গেছে। তেহন মাত্র আমাকে ফোন করে বলল, আমি এখন সেখানেই যাচ্ছি। সত্যি? এটা তো ভালো খবর। আমি জানি, আর আমি এটাও জানি আজকে লিসাকে খুঁজে পাওয়া গেছে, যেহেতু কালকে জাংকুক, উনিয়ং আর এইচকেও খুঁজে পাওয়া যাবে। তেকে এমন খুশি হতে দেখে আর উৎসাহিত হতে দেখে জেহব তেকে আর কিছুই বলল না। জেহব চুপচাপ সামনের দিকে তাকিয়ে আছে, আর তে মুখে বিকট হাসি নিয়ে গাড়ি ড্রাইভ করে চলেছে। তে পুরো রাস্তায় আনন্দের সাথে এসেছে, কিন্তু যখনই সে তেউনের দেওয়া লোকেশনে পৌঁছায় তখনই তের মুখ কালো হয়ে যায়। বস, এটা কোন জায়গা? আমি জানি না, বাট তেহন আমাকে এই লোকেশনটা পাঠিয়েছে। কিন্তু এই ভাঙা বাড়ির লোকেশন তেহন আমাকে কেন পাঠালো? আগে ভিতরে চল, গিয়ে দেখি। তে মাথা নাড়ায়। তারপর ওরা তিনজন গাড়ি থেকে নেমে ওই ভাঙা বাড়ির ভেতরে যায়, কিন্তু ভিতরে গিয়ে যা দেখে তা দেখে তে হতভম্ব হয়ে যায়। তেমন রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে, আর তেহনের
কোনো জ্ঞান নেই, আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না। এসব দেখে তে আতকে ওঠে। ও শিট, তেউন তেউন আর ইউ ওকে? যেহব তেউনকে ঝাঁকায় তেউনের জ্ঞান ফেরানোর চেষ্টা করে। কিছুক্ষণ পর উদাং গাড়ি থেকে পানির বোতল এনে জেহপের হাতে দেয়। জেহপ তেউনের চোখে মুখে ছিটিয়ে দেয়, তাতে তেউনের জ্ঞান ফিরে। তেউন, তুমি ঠিক আছো? হ্যাঁ চিফ, আমি ঠিক আছি। কি হয়েছে? তোমার এই অবস্থা কি করে হলো? আসলে বস, আমি এদিকটাতে কিছু কেমিক্যালের জন্য এসেছিলাম, কারণ আমার সাপ্লায়ার বলেছিল এখানে আসতে। তো এখানে আসার কিছুক্ষণের মাথায় আমি একটা ভ্যান এখানে দাঁড়াতে দেখি। তখন দেখি কয়েকজন লোক একটি মেয়েকে ভ্যান থেকে নামিয়ে ওই ভাঙা বাড়ির ভিতরে নিয়ে আসছিল। তো আমি মেয়েটাকে দেখে চিনে ফেলি, সেটা ছিল লিসা ম্যাম। তাই ওদের পিছু করতে শুরু করি। এক পর্যায়ে আমি শিওর হয়ে আপনাকে ফোন করে সবটা জানাই। আর পরবর্তীতে যখন আপনার সাথে কথা শেষ করে আমি আবারও ওদেরকে দেখতে যাই, তখন দেখছিলাম যে তাদের মধ্যে একজন লিসা ম্যামকে কিছু একটা ইনজেক্ট করার চেষ্টা করছিল। তাই আমি আর কোনো কিছু চিন্তা না করে তাদের কাছে চলে যাই, আর তাদের সাথে আমার ফাইট হতে শুরু করে। তখনই কেউ একজন পেছন থেকে আমার মাথায় আঘাত করে। তখনই আমি নিজের ব্যালেন্স হারিয়ে ফেলি, আর পরে সবাই আমাকে মারধর করতে শুরু করে। তারপর আমার আর কিছু মনে নেই। তে কিছুই বলছে না, চুপচাপ সেখানে দাঁড়িয়ে আছে। তে দৃষ্টি শান্ত, সবাই ভয় পাচ্ছে কিন্তু কেউ কিছু বলার সাহস পাচ্ছে না। তখন তেউন আবার বলে, বস টেনশন করবেন না, একটা গুড নিউজ আসছে। আসলে ওদের সাথে যখন আমার ফাইট হচ্ছিল তখন আমি ওদের একজনের পকেটে আমার ফোনটা ঢুকিয়ে দিয়েছি। তো আপনি চাইলে আমার ফোন ট্র্যাক করে জানতে পারবেন যে ওরা আসলে লিসা ম্যামকে কোথায় নিয়ে গেছে। তেউনের কথায় তে যেন আশার আলো খুঁজে পায়। তারপর ওরা চারজন সেখান থেকে চলে যায়। তে আর জেহব মিলে তেউনকে হাসপাতালে ভর্তি করে, কারণ তেউনের অবস্থা খুবই খারাপ। আর তেউনের কথা মতো ওর ফোনের লোকেশন ট্র্যাক করে, আর একটা পুরনো বাংলো বাড়ির খবর পায়। সে বাড়িটার খবর তে আগে থেকেই জানে, সেটা সেউনের বাড়ি। আর তে সেটা জানে, সেউন 2-3 বছর আগেই ওই বাড়িটা কিনেছে। আর প্রায় সময় সেউন সেখানে আসে, কিন্তু লিসাকে যে সেখানে রাখবে তে আন্দাজি করতে পারেনি। আর এখন সেটা জানতে পেরে তে আর যেও সেখানে যাওয়ার জন্য রওনা দিয়ে দেয়। তে, তোর কি মনে হয় সেউন লিসাকে ওইখানে রাখবে? জানি না, তবে গিয়ে দেখতে হবে। কিছুক্ষণ পর তে আর জেহব সেউনদের বাড়িতে পৌঁছায়। উদং ওদের সাথেই আছে। সে বাড়িতে গিয়ে তে বেশ অবাক হয়, কারণ বাড়িটা একদম নিস্তব্ধ, কোনো কাকপক্ষীরও টের পাওয়া যাচ্ছে না। সেখানে মানুষ থাকে বলে মনে হচ্ছে না। তারপরও তে বাড়িটির দিকে সতর্কতার সাথে এগিয়ে যায়। তার সাথে জেহব আর উদাংও যায়। তারা সেখানে পৌঁছয়, কিন্তু কোনো সাড়া শব্দ না পেয়ে এবার বেশ হতাশা হয়। বস, আমার মনে হয় এখানে কেউ নেই। আপনাকে শুধু শুধু বিভ্রান্ত করার জন্য হয়তো এখানে আনা হয়েছে। কিন্তু তেউনের ফোনের লোকেশন তো এটাই দেখাচ্ছে। এটা ট্র্যাপ হতে পারে, কিন্তু আমাদের একবার ভিতরে গিয়ে দেখা উচিত। হয়তো এমনও হতে পারে যে ওরা এখানে লিসাকে বেঁধে রেখে কোথাও চলে গেছে। ঠিক আছে বস, আপনি যেমনটা বলবেন তেমনটাই করব। ইয়েস, আই এম উইথ ইউ। তারপর ওরা 3 জন ওই বাংলো বাড়িতে প্রবেশ করে ওদের নাকে একটা বিদঘুটে গন্ধ আসে। সেটাতে দেখতে একটু হকচকিয়ে যায়, কারণ গন্ধটা হচ্ছে রক্তের গন্ধ। সেটা মনে হচ্ছে 2-3 ঘন্টা আগের, যেটা শুকিয়ে এমন গন্ধ করছে। তাতে তে একটু অবাক হয়, আর উদাং জেহবকে ইশারা করে যাতে পুরো বাংলো বাড়িটা সার্চ করে। তের ইশারায় উদাং আর জেহব লিভিং রুমের দিকে এগিয়ে যায়, কিন্তু লিভিং রুমে পা দিতে না দিতে ওদের চোখে যেটা পড়ে সেটাতে বেশ অবাক হয়। সাথে সাথে জেহব তেকে ডাক দেয়। তে দরজার সামনেই দাঁড়িয়েছিল। জেহবের ডাকে তাড়াতাড়ি ভেতরে প্রবেশ করে যেটা দেখে তাতে তে একটু অবাক হয়। 2টো ডেড বডি পড়ে আছে, মনে হচ্ছে কোনো গার্ড, কিন্তু ওদেরকে কে মারলো এসবই ভাবছে। আর পুরো বাড়িটা কেমন যেন নিস্তব্ধ, কোনো মানুষের অস্তিত্বই বোঝা যাচ্ছে না।
তে যে হোক উদাং এবার চিন্তায় পড়ে যায়, কারণ সেউন যদি লিসাকে এই বাড়িতে আটকেই রাখতো তাহলে এই বাড়িটা পুরো গার্ড দিয়ে ভরে রাখতো, কিন্তু এই বাড়িতে কোনো মানুষের অস্তিত্ব নেই, তার মানে কি ওরা এখানে নেই। এসব ভাবতে ভাবতেই তে উদাংকে বলে, ওয়াং, আমাদের পুরো বাড়িটা চেক করতে হবে। কিন্তু বস, আমার মনে হচ্ছে না কেউ এই বাড়িতে থাকবে। যদি থাকতো তাহলে অবশ্যই আমরা তার অস্তিত্ব টের পেতাম। তারপরেও চেক করে নেওয়া ভালো, কারণ যদি কোনো ক্লু আমাদের হাতছাড়া হয়ে যায়। তে একদম ঠিক বলেছে, চলো আমরা সবাই ছড়িয়ে ছিটিয়ে খোঁজা শুরু করি, কারণ সবাই যদি একসাথে খুঁজতে শুরু করি অনেকটা সময় লেগে যাবে। ঠিক আছে, আমি লিভিং রুম আর আশপাশটা দেখছি। যে হোক, তুই সেকেন্ড ফ্লোরে গিয়ে দেখ, আর উদাং তুমি গার্ডেন সাইডটা দেখো, বাড়ির আশপাশটা ভালো করে খুঁজে দেখো, যদি কোনো ক্লু পাওয়া যায়। ওকে। তারপর ওরা তিনজন পুরো বাড়ি সার্চ করতে শুরু করে। সার্চ করতে করতে তে হাঁপিয়ে উঠেছে। প্রত্যেকটা রুমে তে সার্চ করেছে, লিভিং রুমে ওই দুটো ডেড বডি ছাড়া আর কিছুই পায়নি। তে এবার কিচেনে যায়, সেখানেও কিছু পায়নি। অন্যদিকে উদাং পুরো গার্ডেন তন্ন তন্ন করে খুঁজছে। কিছুক্ষণ পর উদাং কিছু ব্লাড স্যাম্পল দেখতে পায়, তা দেখে তেকে ডাক দেয়। তে লিভিং রুম থেকে বেরিয়ে উদাংয়ের কাছে যায় গার্ডেনে। সেখানে গিয়ে রক্তের ছোপ ছোপ দাগ দেখে তে একটু অবাক হয়। তারপর আশপাশটা খুঁজতে শুরু করে। তখন তে দেখতে পায় যে 3-4টা ডেড বডি পড়ে আছে, সবাইকে শ্যুট করা হয়েছে। এটা দেখে তে ভ্রু কুঁচকে যায়। এই মার্ডারগুলো কিছুক্ষণ আগেই করা হয়েছে, তা দেখে তে এবার ঘাবড়ে যায়, দৌড়ে লিভিং রুমে প্রবেশ করে আর ওই ডেড বডিগুলোকে চেক করতে শুরু করে। চেক করে তে বুঝতে পারে যে এই দুটো লাশ গতকালকে, আর সে যেই কয়েকটা লাশ গার্ডেনে পাওয়া গেছে সেগুলো আজকেই। তা দেখে তে বুঝতে পারে যে এখানে কেউ ছিল, তাই তে এবার পুরো বাড়িটা আবার তন্ন তন্ন করে সার্চ করতে শুরু করে। তখনই জেহোপের ডাক আসে সেকেন্ড ফ্লোর থেকে, তে কাম হিয়ার ফাস্ট। জেহোপের এমন উদ্বিগ্ন কণ্ঠ শুনে তে আর উদাং দৌড়ে সেকেন্ড ফ্লোরে যায়, আর তের কণ্ঠ যেদিক থেকে আসছে সেদিকে যায়। গিয়ে একটা রুমে প্রবেশ করে, সেখানে গিয়ে তে স্তব্ধ হয়ে যায়। যে হোক সেখানেই দাঁড়িয়ে আছে, উদাং তের পেছনেই। উদাংয়ের চোখ বড় বড় হয়ে গেছে সামনে থাকা দৃশ্যটা দেখে। বস, এটা কি? আমি জানি না, কিন্তু এটা সত্যি হতে পারে না। তে আমাদের আগে ওকে নামাতে হবে। তে কিছুই বলছে না, পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে। তের সামনে একটা লাশ ঝুলে আছে, সেটার কারণ সেউন সুইসাইড করেছে। যেটা দেখে তে অবাক হয়। সেউনের নিজের গলায় ফাঁস লাগিয়েছে আর এখন তার শরীর শূন্যে দুলছে, তা দেখে তের যেন আত্মা শুকিয়ে যাচ্ছে। সেউন কেনই আত্মহত্যা করতে যাবে? তে তো অন্য কিছু আশা করেছিল, কিন্তু সেউনের এভাবে আত্মহত্যাটা তে যেন মেনে নিতে পারছে না। তে কি বলবে, কিছু বলার ভাষাই তে খুঁজে পাচ্ছে না। সেউন এভাবে নিজেকে শেষ করে দেবে, তাহলে তের প্রতিশোধের কি হবে? তে এসবই ভাবছে। তখন উদাং আর জেহোক গিয়ে সেউনের লাশটা নামিয়ে নিয়ে আসে। সেউনের চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেছে, তা দেখে জেহোক তাড়াতাড়ি করে সেউনের পালস চেক করে। সেউন আর বেঁচে নেই, তার মানে সে সত্যি আত্মহত্যা করেছে। তখনই জেহোপের নজর পড়ে সেউনের হাতে থাকা একটা চিলকুটের দিকে। জেহোপ চিলকুটটা হাতে নেয়, অন্যদিকে তে চুপচাপ দাঁড়িয়ে আছে। তখন উদাং এসে তেকে হালকা করে ঝাঁকায়, তে নিজের জ্ঞানে ফিরে আসে। না, ও মরতে পারে না। আমার এখন প্রতিশোধ দেওয়া হয়নি। ও কি করে মরতে পারে? ও মরতে পারে না, ও মরতে পারে না। বস, শান্ত হন। শান্ত হব? কিভাবে শান্ত হব? ওকে আমি নিজের হাতে মারতে চেয়েছিলাম, কিন্তু ও আমাকে সেই সুযোগটা দিল না। তে এই দেখ, এটা আমি ওর হাতে পেয়েছি। এই বলে জেহোপ সেউনের হাতে থাকা সেই চিলকুটটা তেকে দেয়। তে সেটা হাতে নিয়ে মুষ্টিবদ্ধ করে, কিন্তু
সেটা খুলে আর পড়ে না, কারণ তের সাহসে দিচ্ছে না সেই কাজটা করার জন্য। তে এবার নজর ঘুরিয়ে রুমের আশপাশটা চেক করে, সেখানে সে তেউনের ফোন দেখতে পায়। তে এবার বুঝতে পারে যে সেউন আগেই ধারণা করেছে তে এখানে আসবে, কিন্তু ও সুইসাইড করলো কেন সেটাই তে বুঝতে পারছে না। আর তের প্রতিশোধের আগুন এখনও তো তের বুকেই জ্বলছে, সেটা তো তে মিটাতে পারলো না। তে এসব নিয়ে আরও বেশি হতাশায় ডুবে যাচ্ছে। যে হোক ওয়াং, আই নিড সামথিং। তোমরা সেই জিনিসগুলোর অ্যারেঞ্জমেন্ট করো। তে কি লাগবে তোর, তুই শুধু বল, আমরা এখনই অ্যারেঞ্জ করে দিচ্ছি। আই ওয়ান্ট পেট্রোল। কিন্তু বস, পেট্রোল দিয়ে আপনি এখন কি করবেন? সেই কৈফত আমি তোমাকে দিব না, যেটা বলেছি সেটা করো। তের মুখমণ্ডল পুরো গম্ভীর, চোখ লাল হয়ে আছে, দেখেই মনে হচ্ছে তের রাগ তরতর করে বাড়ছে। তা দেখে জেহব আর উদাং কোনো কথা বলে না, তারা দুজন বেরিয়ে যায় সে বাংলো থেকে। কিছুক্ষণ পর দুই কালান পেট্রোল নিয়ে আসে, পেট্রোল এনে তে সামনে রাখে। তে এবার ওদের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলে, বার্ন দিস হাউস। তে আর ইউ কিডিং উইথ মি? তুই বলছিস এই বাড়ি পুড়িয়ে দিতে? আই এম নট কিডিং উইথ ইউ। আমি ওকে মারতে চেয়েছিলাম নিজের হাতে, কিন্তু আমি সেটা করতে পারিনি। অতএব আমার প্রতিশোধের আগুনে তো ওকে একটু জ্বলতেই হবে বেঁচে থেকে, নয়তো আমি ওর কিছুই করতে পারলাম না। অন্তত ওর এই ডেড বডিটাকে আমি জ্বালিয়ে দিতে চাই, ওর একটা স্মৃতিও আমি রাখতে চাই না। ও পুরো ছাই হয়ে যাবে আমার প্রতিশোধের আগুনে, কিন্তু সেটা তো আমি করতে পারছি না, তাই ওকে আমি এভাবেই জ্বালিয়ে ছাই করে দিতে চাই। ওরা আর তের কথায় কিছু বলতে পারে না। ওরা দুজন তের কথা মতো পুরো বাড়িতে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। কিছুক্ষণ পর দূর থেকে তে নিজের গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে সেই জ্বলন্ত বাড়ির দিকে তাকিয়ে আছে, যেটা কিনা এখন দাউ দাউ করে জ্বলছে। তের চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ে। সে কিছুই পারছে না, সে সবখানে হেরে যাচ্ছে। সে তার জীবনের সবচেয়ে বড় খেলাটাই হেরে গেল, সেটা তে যেন বিশ্বাস করতে পারছে না। সে এই খেলাতে সব হারিয়েছে, নিজের আপনজনদের হারিয়েছে, নিজের প্রতিশোধ নিতে গিয়েও নিতে পারেনি। এইসব তেকে কুড়ে কুড়ে খাচ্ছে। তখনই তে সেন্সলেস হয়ে যায়। তাতে জেহব আর উদাং প্রচুর টেনশনে পড়ে যায়, আর সাথে সাথে তেকে নিয়ে কুইন ম্যানশনে ফিরে আসে। তের জ্ঞান ফেরার পর থেকে তে কেমন জানি চুপচাপ হয়ে গেছে, কারোর সাথে কোনো কথা বলছে না। সে এখন লিভিং রুমের সোফাতে বসে আছে, তার পেছনেই দাঁড়িয়ে আছে উদাং। যে হোপ তার পাশেই সোফাতে বসে আছে, আর তার মুখোমুখি বসে আছে লি জংসু, কিন্তু কারো মুখে কোনো কথা নেই। পুরো মেনশন একদম চুপচাপ। তের সামনের টেবিলে তেউনের ফোন আর সেউনের রাখা সেই সুইসাইড লেটারটা পড়ে আছে। তে শান্ত দৃষ্টিতে সেই দিকেই তাকিয়ে আছে। তেকে এমনটা দেখে জেহপের এবার ভয় করছে, কারণ জেহপ তেকে কখনোই এত শান্ত আর চুপচাপ দেখেনি। হ্যাঁ, তে শান্ত, কিন্তু আজকে তে তার কাছে একদম অন্য রকম লাগছে, কারণ তের চোখের ভাষা আজকে জেহব বুঝতে পারছে না। তের মস্তিষ্কে কী চলছে সেটাও জেহব বুঝতে পারছে না। ঠিক একই কাজ লি জংসুকের ক্ষেত্রেও হচ্ছে। সে তের পার্সোনাল ডক্টর, তাই সে তার পুরো গতিবিধি লক্ষ্য করতে পারে, কিন্তু আজকে যেন সেও তের ভাবভঙ্গি কিছুই বুঝতে পারছে না। তে শান্তভাবে নিজের হাতে সেই সুইসাইড নোটটা তুলে নেয় আর পড়তে শুরু করে। মাই ডিয়ার ভাতিজি, কেমন আছিস? আশা করি ভালো নেই, কারণ আমি তোকে ভালো থাকার মতো অবস্থায় রেখে আসিনি। তো তুই যেহেতু এই চিঠিটা পড়ছিস, তার মানে অলরেডি আমি মারা গেছি। আর তুই এটাও বুঝতে পেরে গেছিস যে তুই যে এখানে আসবি সেটা আমি আগেই জানতে পেরে গেছি। সেটা তোর ওই চামচার ফোনটা দেখেই হয়তো তুই বুঝতে পেরে গেছিস। যাই হোক, তবে আমি এটা জানি যে তুই বোধহয় অনেকটাই অবাক হয়েছিস, তাই না? যে
আমার মতো একটা মানুষ কিভাবে আত্মহত্যা করতে পারে? কিন্তু সত্যি কথা বলতে আমি আত্মহত্যা করেছি, আর স্ব ইচ্ছায় করেছি। তার কারণ হচ্ছে আমি জানি তুই যদি আমাকে একবার নিজের আয়ত্তে পাস তাহলে আমাকে সেই নরক যন্ত্রণা ভোগ করাবি, আর আমি এত সহজে তোর হাতে ধরা পড়তেও চাই না, আর সেই নরক যন্ত্রণা ভোগও করতে চাই না। তাই আমি নিজের সহজভাবে মৃত্যুটা বেছে নিয়েছি। কারণ আমি যদি তোর হাতে ধরা পড়ি তুই আমাকে মারবি না, কিন্তু তুই যেটা জানতে চাস আমি সেটা তোকে বলতেও পারবো না। তুই হয়তো এখন চিন্তা করবি যে আমি কার কথা বলছি। হ্যাঁ, তুই অলরেডি গেস করে ফেলেছিস যে তোর বাবা মাকে আমি একা মারিনি, আমার সাথে আরেকজনও ছিল। কিন্তু আফসোস তুই সেটা কখনোই জানতে পারবি না, সেটা আমার মৃত্যুর সাথে সাথে মাটি চাপা পড়ে যাবে। কারণ আমি চাই না তুই জানতে পারিস যে আমার পিছনে মাস্টার মাইন্ডটা কে। আর আমি চাইলেও সেটা তোকে বলতে পারবো না, কারণ সেই মাস্টার মাইন্ডের হাতে আমার লাইফের সবচেয়ে বড় ট্রাম্প কার্ডটা যে আছে। আর সেজন্য আমি না তোর হাতে ধরা পড়তে চাই, না তার কাছে নত হতে চাই। তাই আমি এই পথটা বেছে নিয়েছি। তবে একটা কথা আমার বলতে হবে, তুই সত্যি হেরে গেছিস। তুই এই বাজিতে হেরে গেছিস। তুই এই খেলা সত্যি জিততে পারলি না। তুই এই খেলায় সবকিছু হারিয়েছিস, নিজের আপনজনদের হারিয়েছিস, নিজের ভালোবাসার মানুষকে হারিয়েছিস। আর আরেকটা কথা, তুই এটা মনে করিস না যে কোনো না কোনো দিন তুই তোর জাঙ্কুকে ফিরে পাবি। জাঙ্কুকে আমি নিজে হাতে খুন করেছি, তাই জাঙ্কুকের বেঁচে থাকার চিন্তাও তুই করিস না। আর হ্যাঁ, আরেকটা কথা, তুই যার খোঁজে আমার কাছে এসেছিস, জাঙ্কুকের বোন লিসা, ওকে তুই জীবনেও খুঁজে পাবি না। ওর জীবন আমি এমন অতল অন্ধকারে ডুবিয়ে দিয়েছি যে তুই চাইলেও ওকে খুঁজে পাবি না। আর যদি পেয়েও যাস, ওই সভ্য সমাজে পা রাখতে পারবে না, কারণ ওর যে চরিত্রে দাগ লেগে গেছে। আমি ওকে পাচার করে দিয়েছি। ও এখন থেকে রেড লাইট এরিয়াতে কাজ করবে। ও চরিত্রে কলঙ্কের দাগ লেগে গেছে, ও এখন থেকে লোকের রক্ষিতা হয়ে থাকবে। আমি ওর চরিত্রে এমন কলঙ্কের দাগ লাগিয়েছি যে দাগ ও চাইলেও মুছতে পারবে না। যদি ও কখনো এই সভ্য সমাজেও পা দেয় তারপরেও ওর এই কলঙ্কের কালি ওর শরীর থেকে মুছতে পারবে না। তাই ওর জীবন ওই অন্ধকারেই তলিয়ে যাবে। আর হ্যাঁ, আমার তোর জন্য না খুব খারাপ লাগছে। তোর বাবা তো তোকে মৃত্যুর আগে বলেছিল যে কোনো সময় প্রতিশোধ না নিতে, তাহলে তুই সেটা কি করে ভুলে গেলি? তোর এই প্রতিশোধের খেলায় এখন দেখ, তুই সবাইকে হারিয়েছিস, আমি জিতে গেছি। তোর কাছে হেরেও আমি জিতে গেছি, কিন্তু তুই সব কিছু হারিয়েছিস। তুই আজকে সর্বশান্ত হয়ে আমার কাছে হেরে গেছিস, আর এই জন্য আমি অনেক খুশি। আমি মরে গিয়েও শান্তি, কিন্তু তুই বেঁচে থেকেও মরণ যন্ত্রণা ভোগ করবি। ইতি তোর পরম শত্রু কিম সেউন। চিঠিটা পড়ে তে মাথা নিচু করে ফেলে। তের এমন নিস্তব্ধতা যেন পুরো মেনশনকে গম্ভীর করে তুলেছে। তের এমন চুপচাপ থাকাতে এবার জেহপও ভয় পাচ্ছে। জেহপ তেকে কিছু বলতেই যাবে, তার আগে তে মাথা তোলে। রুথলেস লুনেটিক, আমি আশাই করিনি যে তুই এই মরণ খেলা জেতার জন্য নিজের জীবনকেই বাজি লাগিয়ে দিবি। সত্যি তুই জিতে গেছিস, তুই মরে গিয়েও জিতে গেছিস, আর আমি বেঁচে থেকেও হেরে গেছি। আমি সব হারিয়ে ফেলেছি আমার কাছের মানুষদের, আমার আপনজনদের, হারিয়ে ফেলেছি আমার ভালোবাসার মানুষকে। তুই ঠিক বলেছিস, আমি ভোগ করছি মরণ যন্ত্রণাই ভোগ করছি আমি। এই মরণ খেলায় আমি সব হারিয়েছি, আমার পরিবার, আপনজন, আমার ভালোবাসা, এমনকি আমার প্রতিশোধ আমি হারিয়েছি। আমি
এই প্রতিশোধের মায়াজালে এতটাই জড়িয়ে পড়েছি যে সেখান থেকে আমি আর কখনোই বেরোতে পারবো না। আর আমি বেরোতেও চাই না। আমি এই মায়াজাল থেকে কখনোই বেরোবো না। আমি এর শেষ কিভাবে হবে জানি না, তবে আমার যাত্রা সবে শুরু। আর এই মায়াজাল নতুন করে গড়ব আমি তোদের জন্য, শুধুমাত্র তোদের জন্য। এই বলে তে পাগলের মতো হাসতে শুরু করে। তের চোখ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে। তখনই তের মনে পড়ে যায় ছোটবেলার তার বাবার বলা শেষ কথাগুলো। পরিমা, আমি হয়তো আর কিছুক্ষণই তোমার সাথে আছি, তবে একটা কথা মাথায় রেখো, আজ থেকে তুমি পড়ি না, তুমি হলে কিম তায়ং। তোমাকে বাঁচতে হবে, সুন্দর করে বাঁচতে হবে। এই নতুন পরিচয়ের সাথে তুমি তোমার জীবনটা গুছিয়ে নিও। তুমি সুন্দর মতো জীবনযাপন করো, কখনো প্রতিশোধের কথা মাথায় আনো না, কারণ তুমি যার কাছ থেকে প্রতিশোধ নিতে চাইছো তার শরীরেও তোমার মতোই একই রক্ত বইছে। তাই বাবার এই কথাটা মাথায় রেখো, কখনো প্রতিশোধ নিও না। সরি বাবা, তোমার দেওয়া এই কথাটা আমি রাখতে পারলাম না। আমার প্রতিশোধ নেওয়াই তো হলো না। আর রক্তের দোহাই দিয়েছিলে না, সেটা এতদিন আমার পথের কাঁটা ছিল। এখন সেই কাঁটাটা আপনি আপনি আমার পথ থেকে উপরে সরে গেছে। এখন আমি আর কোনো মায়াজালে যে জড়াবো না, এখন আমি নিজেই নতুন মায়াজাল তৈরি করব। সো আমার কিউট ওশান স্টাররা, এই স্টোরিটা এখানেই শেষ। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে তো ভালোই, আর যদি সিজন 2 আশা করো তাহলে বেশি বেশি করে কমেন্ট করো। সো বাই বাই, আইনি।